আজকে আপনাদের সামনে আমি এমন একটা খবর শোনাবো যে খবরের প্রতীক্ষায় আপনারা থাকেন এবং পশ্চিমবঙ্গের মানুষকে জাগানোটা সত্য জানানোর যে কাজটা দীর্ঘদিন ধরে আমি এবং আমার মতো ইউটিউবাররা করে আসছেন, আজকে কোথাও না কোথাও গিয়ে তার সাফল্য। আজকে প্রত্যেকে এই ভিডিওটা দেখার পর, পর্বটা শোনার পর আশা করি প্রত্যেকেই আমাকে ধন্যবাদ জানাবেন যে আমাদের এই প্রচেষ্টা কোথাও গিয়ে একটু না একটু কোথাও গিয়ে সাফল্য মণ্ডিত হয়। যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের সন্তানদের ভবিষ্যৎকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা রাজনীতির আবর্তে তলিয়ে না দিয়ে পিঠের শিরদাঁড়া সোজা করে প্রশ্নটা করছে। শুধুমাত্র আমার মতো কিছু ইউটিউবার কিংবা কয়েকজন সাংবাদিক নয়, প্রশ্নটা করছে আগামী প্রজন্মের বাবা মা। আপনারা জানেন সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভাউতাবাজি সভাতে যেখানে এক্সপেক্ট করা হয়েছিল তিনি অনেক কিছু করবেন, কিছুই যেখানে করেননি, সেই জায়গাতে বাচ্চাদের, স্কুল পড়ুয়াদের ডেকে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি খবরের শুনলেই বুঝতে পারবেন তাদের অভিভাবকদের না জানিয়ে স্কুলের টিচাররা এই কাজটি করেছেন, কেউ প্রলোভনে, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশি মার্কস পাওয়ার জন্য, কেউ বা বদলি পাওয়ার জন্য হতেই পারে। কিন্তু অভিভাবকরা সেই স্কুলের টিচারদের কাছে গিয়ে জবাবদিহি চাইলেন যে কেন আমাদের বিনা পারমিশনে এটা করলেন। যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ নয়, যাচ্ছে নির্বাচন কমিশনও। আমি আপনাদের সামনে এই আজকের পর্বেই দেখাবো, দ্বিতীয় হবে বিশ্লেষণ করব। মানে বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে সুপার চেকিং। একজন অবজারভারের নেতৃত্বে 25 জন মাইক্রো অবজারভার খুঁটিয়ে খুঁটিয়ে চেকিং করছে। কেন জানেন? ইচ্ছাকৃতভাবে এখানকার ইআরও এইআরওরা ইচ্ছাকৃতভাবে আপনাদের শুনানির তথ্য ভুল তুলে দিচ্ছে। আপনাদের শুনানিতে ডাকাই হতো না যদি বিএলওরা বা ডেটা এন্ট্রি অপারেটররা ঠিকঠাক ভাবে কাজ করত, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনাদের হয়রানি করার জন্য, যাতে আপনারা গালিটা ইলেকশন কমিশনকে দেন, সেই ব্যবস্থা করানোর জন্য ইচ্ছাকৃত ভুল তোলা হচ্ছে। নির্বাচন কমিশন খেলাটা ধরতে পেরেছে। এই দুটি বড় এপিসোড নিয়ে, ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। শুধু একটাই রিকোয়েস্ট, আমাদের পাশে থাকুন। যেভাবে পাশে থাকছেন দেখছেন, আজ না হলেও কাল কোথাও না কোথাও গিয়ে কাজ হয়। প্রতিবাদী স্বর কোথাও গিয়ে কোথাও একদিন দমিত হয় না, কোনো না কোনো জায়গা গিয়ে তীর খুঁজে পায়। সাবস্ক্রাইব করুন। 10টা প্রত্যেক দিন যেন 2টো করে লোক অন্তত আমার চ্যানেল যা দেখে, কালকে যা দেখেছিল আজকে যেন 2টি লোক অন্তত বেশি দেখে, তার জন্য সাবস্ক্রাইব করুন আপনারা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার আগে শুধুমাত্র মনে করিয়ে দেব আপনাদের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সিঙ্গুরে জনসভাতে কোনো মোরাল রেসপন্সিবিলিটি নেই একজন মুখ্যমন্ত্রীর। বাচ্চাদের স্কুল কামাই করে তাদেরকে লাইনে ভিড় জমানোর জন্য নিয়ে আসা হলো, কারণ তিনি জানেন এখন তার জনসভায় আর এইভাবে হুমকি ধমকি ছাড়া ভিড় হয় না। আমি শুধু দেখিয়েছিলাম একবার, ছোট্ট অংশটি আরো একবার দেখাবো। তোমরা কোথায় যাচ্ছ বাবু? তোমরা কোথায় যাচ্ছ? কারা তোমাকে বলেছে? কারা বলেছে? যেতে বলেছে, তাই তো? দেখলেন, এদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে গিয়ে এদেরকে নাকি বিরিয়ানি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। হ্যাঁ, ভাবতে পারেন এই বাচ্চাগুলোকে বিরিয়ানি দেওয়ার লোভে টিচাররা বাড়ির অভিভাবকদের না বলে স্কুলে নিয়ে গিয়েছিলেন, এমনটাই অভিযোগ। এবং সেখানে আপনারা দেখুন, বাচ্চারা বলছেন, ফিরে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভাষণের পর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন অমিত শাহের বউয়ের টাইটেল কি, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তার বউয়ের টাইটেল কি, এই সমস্ত রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অদ্ভুত সব বক্তৃতা শুনে ওই ক্লাস 6-7 বাচ্চা ছেলেগুলো বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফিরছে। দেখুন। ভাই তোমাদের কোথায় নিয়ে গেছিল? কি দিয়েছে এটা? বিরিয়ানি প্যাকেট দিয়েছে? সিঙ্গুরে গেছিল? দেখলেন, এই পর্যন্ত সব ঠিক রয়েছে, কিন্তু আমরা কোথাও চেয়েছিলাম যে এর প্রতিবাদ হোক। আপনার বাড়ির ছেলেরা আপনাদের অনুমতি বিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শুধুমাত্র চলে যাবে, তার কারণ আপনার
পকেটে হয়তো টাকা নেই বেসরকারি কলেজের মোটা খরচ মেটানোর জন্য, কিংবা আপনি ইচ্ছাকৃতভাবে সরকারি কলেজে স্কুলে পড়াচ্ছেন কারণ আপনি সরকারের ওপর মানে সরকার আপনার কাছ থেকে ট্যাক্স নেয়, সরকার দায়বদ্ধ আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য, সেখানে আপনাদের মতো কিছু লোক গিয়ে প্রশ্ন করেছে সোজাসুজি গিয়ে স্কুলের মধ্যে একেবারে টিচারদের সামনে চোখে চোখ তুলে প্রশ্ন করেছেন যে আপনারা নিয়ে গেছিলেন, আপনি নিয়ে গেছিলেন আমার ছেলেকে, জিজ্ঞাসা করেছিলেন এটা কি পার্টির ইয়ে পরিণত করবেন? একেবারে এই ভাষায় স্কুলের মধ্যে ঢুকে অভিভাবকরা প্রশ্ন করেছেন টিচারদের। আমারও বক্তব্য, আপনাদের যাদের বাচ্চারা যে কোনো পলিটিক্যাল মিটিং এ নিয়ে যাওয়া হবে, হয় যদি আপনাদের বিনা অনুমতি ক্রমে, আপনারা গিয়ে প্রশ্ন করুন, আপনারা গিয়ে আপত্তি জানান, গণতান্ত্রিক অধিকার বশত আপনারা আপত্তি জানান, আপনারা প্রতিবাদ করুন। এই ভিডিওটা আপনাদের দেখাবো, আর এখানেই আমাদের স্যাটিসফ্যাকশন যে কোথাও না কোথাও গিয়ে যে সমস্ত বাঙালিরা একটা সময় ভয়ের মধ্যে লুকিয়ে থাকতেন, আজকে তারা বুঝতে পেরেছেন যে আপনি ভয়ে লোকালে আপনার ছেলের পিঠের শিরদাঁড়াটা এরা ভেঙে দিচ্ছে, যেটা আপনি দরকার হলে নিজের পিঠের শিরদাঁড়াটা এদেরকে দিয়ে ভাঙতে দিন, কিন্তু ছেলেটাকে রক্ষা করে যান আগামী দিনে। দেখুন এই ভিডিওটা। আপনি নিয়ে গেছিলেন? আপনি নিয়ে গেছিলেন? আমি স্কুল থেকে দিয়ে আমি স্কুলে গাড়ি দিয়েছি, স্কুল থেকে দিয়ে আমরা কিছু নাই, স্কুল ঘুরে বসে দেবো আজকে, চলো চলে ঠিক আছে। আমরা কোথায় কোন নাম্বার ব্লক করে রেখেছেন? আপনাকে অন্য নাম্বার থেকে দেখাবো, আপনি কলেজ পাবেন। আপনার কি মিনিমাম একটা মনুষ্যত্ব বোধ নেই? আপনাকে কি আস্তে করে বলে গেলাম, ভালোভাবে বুঝিয়ে গেলাম, ছেলেগুলো কোথায় কি অবস্থা আছে ভিডিও কল করুন। পার্টি আড্ডা বাড়ি যেখানে তৃণমূলের পার্টি অফিস লিখে দিন তাহলে, সেই রাষ্ট্র জেনারেল হচ্ছে আর না বলে ছেলেগুলো না খাওয়া আছে, কোর্ট বলে যে ভাত খেয়েও আছে, জানেন? একটা দেখলাম স্কুল আমাদের 18 করে এটা শিক্ষকতা ভিডিও কল করে দেখান, মানে আপনাকে কেটে বাড়ি নিয়ে যাবো, আপনি জানেন না? একটা ছেলে কোথায় কোন নাম্বার ব্লক। দেখলেন, আপনি আপনার বাবার দায়িত্ব যদি পালন না করেন, আপনি যদি আপনার অভিভাবকত্বের দায়িত্ব যদি পালন না করেন, আপনি যদি আপনার পশ্চিমবঙ্গের নাগরিক, সচেতন নাগরিকের ভূমিকা যদি পালন না করেন, তাহলে কি গল্প শোনাবেন আগামী দিনে আপনার ছেলে বা কিংবা আপনার নাতিকে? সেই কারণে হতে পারে যে আপনি নিজের কণ্ঠে আপনি বলতে পারেন না, থাকুন, পাশে থাকুন আমাদের, আমাদের আমাদের আমরা যে রিস্ক নিয়ে কাজ করি, আমাদের সাহস যোগান আপনারা, আমাদের পাশে থাকুন, আমাদের গলার স্বর, আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই লড়াই আগামী দিনে ত্বরান্বিত হবে আপনাদের ভালোবাসায়, আপনাদের প্রচেষ্টায়। ঠিক এই জায়গায় শুধু তো এইসব করেই হবে না, এগুলো তো করতেই হবে, এগুলো বেসিক নিডস। আপনার সন্তানকে বিনা অনুমতিক্রমে রাজনৈতিক ময়দানে নিয়ে যাওয়া যায় না, এই অধিকার সম্পর্কে আপনার সচেতন হওয়া উচিত। ঠিক এই জায়গায় আমি আরো একটা জিনিস যেটা প্রথমে দেখালাম, যে রাজ্যে সুপার চেকিং একজন অবজারভারের তত্ত্বাবধানে নথি যাচাই করবেন 25 জন মাইক্রো অবজারভার। কেন জানেন? তার কারণ হচ্ছে, জানা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য আপলোড করা হচ্ছে। কি করছেন? WBCS অফিসারের র্যাঙ্কের মতো লোকজন ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে, কিংবা প্রলোভনের কাছে হার মেরে, কিংবা তৃণমূল কংগ্রেসের বশ্যতা স্বীকার করে আমাদের নির্বাচন কমিশনের সমস্ত গাইডলাইন গুলোকে ভায়োলেট করে ইচ্ছাকৃতভাবে ভুল ডেটা আপলোড করছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, নথি আপলোডে ইচ্ছাকৃত ভুল করছে ইআরও, AERO-রাও চিহ্নিত করলেন পর্যবেক্ষকরা, কঠোর শাস্তি দিতে পারে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট আপত্তি ছিল পর্যবেক্ষকদের নিয়ে, সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে কপিল সিব্বাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তুলে ধরেছেন। কেন দরকার পর্যবেক্ষক? কেন মাইক্রো অবজারভারদের দরকার? আছে তো আমাদের AERO-রা, আছে তো ERO-রা, তারাই তো কাজটা করতে পারে। অবজারভারদের জন্য অবজারভার কেন লাগবে? দেখুন, এই অবজারভাররা ধরতে পেরেছেন যে নথি আপলোড, ফর এক্সাম্পল
আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি, আপনি ধরুন আপনার বাড়ির দলিলটি দিয়ে গেছেন, শুনানিতে ডাক পড়েছে কোনো কারণে, সেটাও বিএলওরা হয়তো ভুল তথ্য আপনার জন্য দিয়ে আপলোড করেছে, সেই কারণেই আপনি ডাক পেয়েছেন, না হলে আপনি ডাকও হয়তো পেতেন না। তো আপনি যখন নথি নিয়ে গেছেন, সেই নথিটা পর্যন্ত আপলোড না করে আপনার একটা ভুল নথি, যেটা নির্বাচন কমিশন চাইনি, সেই নথি আপলোড করে দেওয়া হচ্ছে। ধরুন একটা এক্সাম্পল বলছি জাস্ট, যে ধরুন যে আপনার দাদুর ডিড নিয়ে গেছেন, সেই ডিডটা যেখান থেকে পরিচয় প্রমাণ পাওয়া যায় যে আপনি দীর্ঘদিন ফর এক্সাম্পল 1970 সালের আপনার একটা জমির দলিল এখানে রয়ে গেছে, সেইখানটায় আপনি প্রমাণপত্র হিসেবে যখন নিয়ে গেছেন, সেটিকে আপলোড না করে আপনার হয়তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেওয়া হচ্ছে। জাস্ট এক্সাম্পল বললাম, এটাই হয়েছে বলে আমি জানি না, একটা এক্সাম্পল বললাম। মানে ভুল তথ্য আপলোড করে আপনাকে আবারও ফাঁদে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। এটার মধ্যে এরা কি চাইছে, ঠিক যেমন ভাবে 26,000-এর চাকরিটা বাতিল হয়ে গিয়েছিল, আসল মানে এক খাঁটি দুধ আর ভেজাল দুধকে মিলিয়ে দিয়ে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত ব্যর্থ হলো, খাঁটি দুধদের চাকরি পর্যন্ত চলে গেল, যোগ্যদের চাকরি পর্যন্ত চলে গেল। এরা এই কাজটা এখন করার চেষ্টা করছে যে অ্যাকচুয়াল ভোটারদের সঙ্গে ডুপ্লিকেট ভোটারগুলোকে এমন মিলিয়ে দেব যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের বাবার ক্ষমতা হবে না যে তারা বুঝতে পারবে যে কোনটা আসল কোনটা ঠিক। সেই কারণেই কি এই ঘটনাগুলো ঘটছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, মেহতাবকে এসআইআর এর নোটিশ, প্রাক্তন ফুটবলারের ক্ষোভ, এত বছর দেশের হয়ে খেলার পরেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আপনার মনে হয় যে দেশের হয়ে যে খেলে, এসআইআর নোটিশ তার যথাযথ ফর্ম ফিল আপ হলে তার এসআইআর নোটিশ পাওয়া উচিত? তাহলে এখানে ভুলটা কার? এই যে ঘটনাগুলো বললাম, সেগুলো ইচ্ছাকৃতভাবে মোহাম্মদ শামী কিংবা এনাদের মতো লোকজনকে ডাকা হচ্ছে, আবার এনারা এটার বিরোধী। মোহাম্মদ শামী যেমন একেবারে বলেছেন যে আমি এসেছি, যদি আবারও ডাকে আমি আবারও আসবো, কিন্তু সবাই তো মোহাম্মদ শামী নয়। এরকম আছে মেহতাব, তিনি বলছেন যে এত বছর দেশের হয়ে খেলেছি, তাও প্রমাণ দিতে হবে। মানে ওই তৃণমূলের সুরের কিছুটা মিলে যাচ্ছে কথা। তো কিভাবে দেখুন আমাদের বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, আর এই বোকা হয়ে যাওয়ার পর আপনাদের মধ্যে অনেকেই ভাববেন আমাকেও তো শুনানিতে ডেকেছিল, এইটা তো বিজেপিই করেছে, এটা তো কমিশনই করেছে, না আমি এবার তৃণমূলকেই ভোট দেবো। ভোট দেবেন, পরের বারে মানে এই যে আপনার ছেলে যখন যোগ্য হয়ে চাকরি পাবে, 5 বছর চাকরি করবে, তারপরে 6 নম্বর বছর থেকে দেখবেন যে তার চাকরিটা চলে গেছে, তখন বুঝতে পারবেন যে আপনার কিভাবে আপনাকে বোকা বানতেই হবে। পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের রাজত্বে আপনি থাকেন, আপনি কোনো না কোনো উপায়ে আপনি বোকা হবেনই। আমি আইটি সেক্টরে থাকি, আপনি আমাকে বলবেন যে প্রলয়বাবু আপনি কি করে বোকা হচ্ছেন? দেখুন, আমি 10টা দিক থেকে বোকা হচ্ছি। একটা ছোট্ট এক্সাম্পল, আইটি সেক্টরে আমি একটা কোম্পানিতে 15 বছর ধরে রয়ে গেছি। কেন? এখানে স্কোপ কম। আমার কাছে প্রচুর অপরচুনিটি প্রত্যেক দিন আসে, ব্যাঙ্গালোর থেকে, হায়দ্রাবাদ থেকে, পুনে থেকে, আমার লোকেশন চেঞ্জের জন্য আমার কাছে প্রচুর আমার কাছে জব অপরচুনিটি আসে। আমি নিতে পারি না কেন? আমি লোকেশন চেঞ্জ করতে চাই না, কারণ আমার এখানে বাবা মার বয়স হয়ে গিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, যদি আমাদের রাজ্য ঠিক ব্যাঙ্গালোরের মতো, হায়দ্রাবাদের মতো, অন্যান্য শহরের মতো, কলকাতাটাও যদি এইভাবে তৈরি হতো, তাহলে আমার প্রয়োজন হতো না। তাহলে আমি কোথাও না কোথাও গিয়ে কম্প্রোমাইজড হচ্ছি, আমিও কোথাও না কোথাও গিয়ে ঠকছি, আপনার সন্তানরাও যারা এখানে আছে কোথাও না কোথাও গিয়ে কেউ চাকরিতে ঢুকেও চাকরি চলে যাচ্ছে, কেউ এসআইআর প্রক্রিয়ার জন্য দীর্ঘ শুনানির জন্য হয়রানির শিকার হতে হচ্ছে, বাইরের রাজ্যে আসছেন, এখানে থাকতে হচ্ছে। আপনি যে কোনো আবার আরো ঘটনা আছে। এই দেখুন না, একটা ঘটনা দেখাচ্ছি, বিজেপির পঞ্চায়েত, সেখানেই বন্ধ লক্ষ্মীর ভান্ডার, রিপোর্ট চাইলো হাইকোর্ট। বুঝতে পারছেন? মানুষের সরকার, আমরা ভেদাভেদ করি না, আমরা পার্টি দেখে টাকা দিই না, বলেন না? দেখুন আজকে হাইকোর্ট বলেছে, দেখুন বিজেপির পঞ্চায়েত যেখানে, সম্ভবত এগুলো মিদনাপুরের দিকে সাইডে, আমি এই মুহূর্তে পড়ার সুযোগ পাইনি, তো ওই সমস্ত জায়গায় বোধহয় পঞ্চায়েতের কিছু কিছু যেগুলো বিজেপি জিতেছে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ দীর্ঘদিন ধরে, 6-7 মাস ধরে নাকি 1 বছর ধরে বোধহয় বন্ধ। সেই টাকা পাচ্ছে না, কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করেছে। মঞ্চের ওপর থেকে ভাষণ যখন দেবেন, বলবেন যে আমরা বিজেপি বা তৃণমূল দেখে টাকা দিই না, আমরা একেবারে সবাইকে টাকা দিই। আরে প্রথম কথা হচ্ছে, টাকা তো কারুর বাবার না, টাকা আমাদেরই। আমাদের টাকা আমাদের কাছ থেকে নিয়ে এসে সেগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তো যাই হোক, যত টাকা ট্যাক্স ফ্যাক্স দিতে হয় আর কি, মানে যারা চাকরি বাকরি করেন আপনারা প্রত্যেকবার, তবু এই বাজেট আসছে, কিছুটা
ছাড়ফাড় মিললে সবারই ভালো টালো হয়, কিন্তু সেই বক্তব্য হচ্ছে যে এই টাকা থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা জোগান হচ্ছে, ওরা বলছেন যে আমরা টাকা দিচ্ছি। এটা গেল প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে যেখানে মঞ্চের ওপর থেকে বলছেন টাকা সবার জন্য, আবার দেখুন হাইকোর্টকে নির্দেশ দিতে হচ্ছে যে কেন বিজেপির পঞ্চায়েত যেগুলো রয়েছে সেখানে কেন টাকা বন্ধ হচ্ছে কয়েকটা জায়গায়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পরিস্থিতি। এই রকম পরিস্থিতির জন্য এসআইআর প্রক্রিয়ায় আবার ফিরে আসি। সেখানে এসআইআর কমিশন বলেছে যে এই যে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্যের জন্য রাজ্যে সুপার চেকিং শুরু হয়ে গিয়েছে। একজন অবজারভার থাকবেন, 25 জন মাইক্রো অবজারভার থাকবেন, তারা নথি যেগুলো আপলোড হয়ে গিয়েছে সেগুলো চেক করবে, অন্য সমস্ত জিনিসগুলো তারা আবারও তাদের চেক করতে হবে। বুঝতে পারছেন? মানে সম্ভব? আপনি বলুন না, একটা বেড়ালকে আপনি একটা ধরুন আপনার রান্নাঘরে ইলিশ মাছ, ভেটকি মাছ, পাবদা মাছ, পমফ্রেট মাছ, গলদা চিংড়ি সব রাখা আছে, আর আপনি একটা 3-4টে বেড়ালকে ওখানে রেখেছেন। এবার রেখে আপনি এবার গেছেন যে ঠিক আছে আমি অন্য বাড়ির একটু রান্নাঘরটায় দেখে তারপরে এখানে এসে দেখবো যে কোন মাছটা তখনও বেঁচে রয়েছে বা কোন মাছটার আজকে রান্না করব। এসে আপনি মাছ পাবেন? আরে কোথায় করছেন? রাজ্যটার নাম কি? আপনি কি পারবেন? আর এই নির্বাচন কমিশনেরও একটা প্রবলেম রয়েছে, বুঝেছেন তো? নির্বাচন কমিশনের প্রবলেম হচ্ছে এই যে আপনি যদি জেনেই যান যে একজন ইআরও, একজন এইআরও ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য আপলোড করেছে, আপনি কি শাস্তি নিচ্ছেন? এখনো পর্যন্ত আপনি কয়েকজনকে সাসপেন্ড করা ছাড়া আইনের আওতায় কাকে কি শাস্তি দিয়েছেন? এদের যদি চাকরি থেকে বরখাস্ত করেন, এদের যদি আইনের আওতায় এনে এদেরকে একেবারেই এফআইআর করেন এদের নামে, তবেই না গিয়ে কিছু লোকের মধ্যে প্যানিক তৈরি হবে, তবেই না কিছু লোকে মনে করবে যে না কাজটা আমাকে সঠিকভাবে না করলে আমার কেরিয়ার খতম হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে গিয়ে আমি আমার পরিবারকে সর্বশান্ত করে দেবো একটা অনৈতিক পদ্ধতি অবলম্বন করতে গিয়ে, এমনকি জেল যাত্রা হতে পারে। আপনারা যদি দু একটা এরকম প্রবিধান না দেখান, তাহলে এরাও তো ভাবছে ঠিক আছে ওই আমরা ভুল করে যাব আর নির্বাচন কমিশন আমাদের ক্ষমাই করে যাবে। আপনারা সারা জীবন ক্ষমা করে যান, আর পশ্চিমবঙ্গের মানুষ এদিকে একেবারেই নাজেহাল হয়ে যাচ্ছে। আরে কিছু করুন এদেরকে, যারা অসৎ উপায়ে এই সমস্ত কাজ করছেন। কতদিন আর এদেরকে ক্ষমা করবেন? ক্ষমা অনেক করেছেন। এরা যে পরিমাণে টাকা কামিয়ে নিয়েছে, এদের আর চাকরি না করলেও চলবে। আইনের আওতায় এনে আপনাদের ইলেকশন কমিশনের রুলস এর অনুযায়ী গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আইন বলে এদেরকে শাস্তি দেওয়ার প্রবিধানটা করুন, মানুষের হয়রানিটা কমানোর চেষ্টা করুন। যাই হোক, আপনাদের মতামত লিখে জানাবেন। আজকে প্রথমার্ধের যে খবরটি সেটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর, তার কারণ জাগছে মানুষ। আপনারা একটু জাগুন, আপনারা শুধুমাত্র খবর শুনছেন, পার্টিসিপেট করুন। সবার পক্ষে ইউটিউব এসে হয়তো বলা সম্ভব হয় না, তার কারণ আপনারা ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে, অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে আপনারা প্রত্যেকে জড়িত, আপনাদের কাছে ওই সময় হয় না। কিন্তু এটুকু সময় তো হয় যে একটা কমেন্ট করার, একটা লাইক করার, কিংবা আমাদের মতো চ্যানেলদের একটু সাবস্ক্রাইব করে বা কাউকে শেয়ার করে পাশে থাকার। এটাও যদি করেন, তাহলে আজকে যদি আমি 40,000 লোকের কাছে পৌঁছাতে পারি, আপনাদের ভালোবাসায় আগামী দিনে 2 বছর পরে 50,000-এর কাছে, 1 লাখের কাছে পৌঁছাতে পারবো। তাহলে আজকে এই ঘটনাগুলো যেটা ঘটছে, একটা দিন এমন পর্যায়ে হবে মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ফিরে পেলে আর দ্বিতীয় কোনো রাজনৈতিক দল তাদেরকে এইভাবে আর ঠকাতে পারবে না। সেই কাজটার জন্য আপনাদেরও করণীয় রয়েছে, আমারও করণীয় রয়েছে। আমি আমার দিকে চেষ্টা করি, আপনারাও আপনার দিক থেকে চেষ্টা করুন। এখনকার মতো এখানে।